পুনর্লিখন নয়, জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পরামর্শ বিশিষ্টজনদের। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার বিধান নিশ্চিতের তাগিদ। সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ, মন্তব্য প্রধান উপদেষ্টার। Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. প্রবৃদ্ধির সুফল সবার মাঝে ভাগ করে নেয়ার আশাবাদ। সংস্কার কাজের পথ সঠিক না হলে সরকারকে অদক্ষ বলবে জনগণ, মন্তব্য তারেক রহমানের। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান। পদ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। সব জেলার স্টেডিয়াম হবে শহীদদের নামে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। স্থিতিশীলতা ফেরাতে লুটেরা নিশ্চিহ্নের তাগিদ দেবপ্রিয়র। টাকা পাচার করলে ধরা পড়তে হবে, নতুন ব্যবস্থার কথা জানালেন অর্থ উপদেষ্টা। রাজধানীর পল্লবীতে 2 সন্তানকে খুন করে বাবার আত্মহত্যার চেষ্টা, মুক্তিপণ পেতে আজিমপুরে শিশু অপহরণ, জানালো র্যাব, গ্রেফতার 1। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-1 সমতায় সিরিজ শেষ করল ক্যাবরেরার শিষ্যরা। আমন্ত্রণ নিউজ 24 আর 10টার সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। পুনর্লিখনের বদলে রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা যেতে পারে। জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংক্রান্ত এক আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনরা। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র সমুন্নত রাখার বিধান থাকবে সাধারণ মানুষের সব অধিকার নিশ্চিতের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর জোরালো হয় রাষ্ট্র সংস্কারের দাবি, আর সংস্কারের অন্যতম অনুষঙ্গ হল সংবিধান। বিভিন্ন মহলের আলোচনায় পুনর্লিখনের পক্ষে বিপক্ষে আসে নানা মত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় বিশিষ্টজনরা বলেন, পুনর্লিখন নয়, বরং সংবিধান সংস্কার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া অভিহিত হইবেন। অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন। প্রস্তাবনায় থাকা কিছু ইস্যুর অস্বচ্ছতা দূর করার পরামর্শ দেন বক্তারা। হাইকোর্ট ডিভিশন এন্ড দ্য আপিলেট ডিভিশন, দিস আর দ্য কনস্টিটিউশনাল কোর্ট। এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে? উনি যেটা প্রপোজ করেছেন, আই ভিহেমেন্টলি অপোজ দিস। এই ত্রুটিগুলো দূর করার প্রধান উপায় আমার মতে, আমি মনে করি যে নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার। সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলেও মত আইনজ্ঞদের। জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলা। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধান সংস্কার ইস্যুতে মতামত জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। পার্লামেন্টে আপনি যাদেরকে আনলেন তারা না মেট্রিক পাস, না বিএ পাস, না আইএ পাস, কোনো পাসপোর্ট নাই। এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না। খসড়া প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে আমলে নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার উপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে।
you all to the biggest international event. আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায়। 3 দিনের এই আয়োজনে আলোচনা করবেন 80টি দেশের 200 আলোচক। অংশ নিচ্ছেন প্রায় 800 প্রতিনিধি। এই আসরের শিরোনাম দেয়া হয়েছে আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। The collateral will obviously be the weaker ones. সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. ডক্টর ইউনূস বলেন, পরিবেশ এবং অর্থনীতির বিবেচনায় পৃথিবী আত্মঘাতী হয়ে উঠছে। ধরিত্রীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ে তোলার নেতৃত্ব দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের ঢাকার রাজপথের অজস্র গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা বোঝারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। It is those experiences. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংস্কার কাজের অগ্রাধিকার তালিকা ভুল হলে জনগণের কাছে অদক্ষ বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সেই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না জনগণ। বাস্তবতা আমলে নিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি উৎপাদন শিল্পের বিকাশে বাস্তবসম্মত নীতি প্রণয়ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে বিএনপির পেশাজীবী এই সংগঠন। সমাপনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, গার্মেন্টস টেক্সটাইল শিল্প ধ্বংসের পাইতারা চলছে। বিএনপি ক্ষমতা এলে রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে। টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। এ সময় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের আক্ষেপ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার তালিকা ঠিক করার পরামর্শ দেন তিনি। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের
অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। বলেন সরকারকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব বিতর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যত দেরি হবে তত বেশি শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টরা ফেরার চেষ্টা করবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যে আর বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি এই মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের পাশ কাটিয়ে পদ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা, মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে প্রতিটি জেলার স্টেডিয়ামের নামকরণ জুলাইয়ের শহীদদের নামে করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আলাদা দুটি আয়োজনে এসব কথা বলেন তারা। পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বীরদের ইতিহাস পাঠ্য বইয়ে এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। আজকে থেকে 30 বছর পর, 50 বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি চর্চা হয়েছে, সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়। আমার সন্তানকে মানুষ জানুক এবং তার যেই অনুপ্রেরণা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার কোনো আনাজ বাংলার ঘরে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে। বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে 24-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর 2000 যে শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আমাদের যারা শহীদরা আছেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে, পাচার করলে ধরা পড়তে হবে। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, লুটেরা শ্রেণীকে নিশ্চিহ্ন না করতে পারলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো যাবে না। রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদ ও অংশীজনরা। বক্তারা বলেন, গেল 15 বছর শুধুই উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে প্রবৃদ্ধির ভুল তথ্য, আর্থিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের দ্বার প্রান্তে।
narrative of development will be known in the history of economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মস শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে, তাহলে আমি কিসের রিফর্ম করবো এটার ভিতরে? এতে একমত অর্থ উপদেষ্টাও বলেন, দেশে আর্থিক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নজির আর কোথাও নেই। তবে এ থেকে ঘুরে দাঁড়ানোর কাজ করছে এই সরকার। মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারও ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাত সংস্কার করে যে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে সে পথেই আগামী সরকারকে হাঁটতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। 2 শিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা আব্দুল আহাদ। লোমহর্ষক ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবী এলাকায়। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। সন্তান হত্যাকারী বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। দিনমজুর আব্দুল আহাদের 2 ছেলে রোহান ও মুসা 2 ভাই। শনিবার সকালের দিকে আচমকা তাদের শরীরে ছুরিকাঘাত করে আহাদ। তখন প্রতিদিনের মতো সকালে কাজে বাইরে ছিলেন মা রোজিনা বেগম। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট 2 শিশু। সারানোটাই করতে পারিছি, দেখলাম যে 2 বাচ্চারে মজাই না খাওয়াইতেছে, জুস আনলো, জুস আইনা খাওয়াইলো ওর বাপে। আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। নিজের বাড়ি আমারও বাড়ি আল্লাহ বাঁচাইছে। পুলিশ বলছে 999-এর মাধ্যমে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাদ। কিছু বিষয় নিয়ে সংসারের অভাব অনটন নিয়ে 2 জনের বিরুদ্ধে কিছুটা মতবিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদের প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরোধের জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে গেছে, অবস্থা আশঙ্কাজনক, তার অপারেশন চলছে। জুবার সানি, নিউজ 24, ঢাকা। ডাকাতি ও মুক্তিপণের উদ্দেশ্যে আজিমপুরের শিশুকে অপহরণ করে অপরাধী চক্র, তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়েছে র্যাবের জালে। অভিযানে 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেয়া হয় পরিবারের কাছে। অপহরণকারী শাপলাকেও গ্রেফতার করা হয়েছে। যে আমাদের যে ভিকটিম তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরো একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরকা পরা মহিলা ছিলেন, বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি না। অপহরণ করে তার কাছ থেকে মুক্তপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য। রাজপথে ভেসে উঠল জুলাই আগস্ট আন্দোলনে চালানো নৃশংস হত্যাযজ্ঞের চিত্র। ফুটে উঠল স্বৈরাচারী সরকারের পতনের দৃশ্যপট। অনবদ্য পরিবেশনায় আন্দোলনের নানা ধাপ তুলে ধরলেন শিল্পীরা। বিকালের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পরিবেশনার নাম লাল মজলুম। জুলাই বিপ্লব মানে ছাত্র জনতার দুর্বার আন্দোলন আর স্বৈরাচারের পতন। তরতাজা সেই স্মৃতি যেন ধরা দিল রাজপথের মঞ্চে। পরিবেশনা লাল মজলুম। শনিবার বিকালে রাজপথে সমবেত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। লক্ষ্য জুলাই আন্দোলনকে মানুষের মাঝে জাগ্রত রাখা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে হয়েছিল গণ অভ্যুত্থান। নতুন বাংলাদেশ গড়তে লাল মজলুম গণসংসদ নামে সংসদের প্রতিকৃতিও প্রদর্শিত হলো। সবার মতামতকে প্রাধান্য দিয়ে যেন হয় সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ, এমন বার্তাও উঠে আসে লাল মজলুম থেকে। অজানা অচেনা মজলুম মানুষরা এসে রাজপথ দখল করে নিয়ে একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী রেজিমকে উৎখাত করে দিয়েছে। এই যে ট্রান্সফরমেশন, এটা ছিল তাদের অভিনয় করা। এইভাবে পুরো অভ্যুত্থানকে আমরা একটা সাংস্কৃতিক অভিব্যক্তি হিসাবে দেখতে পারি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় ব্যতিক্রমী এই পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা হবে, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সকলেরই যদি ঢাকায় একটা করে বাসা লাগে, তাহলে বলেন তো ঢাকার কতগুলো মানুষ আছে? সেই মানুষগুলোকে একটা করে এক টুকরা করে জমি দেওয়ার সামর্থ্য ঢাকার আছে? যদি বলেন জমি না, আমরা উপর দিকে উঠব, তাহলে এতগুলো ফ্ল্যাটের মানুষকে পানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভূগর্ভস্থ পানি আছে? আমাদের যাতায়াত ব্যবস্থা যদি আমরা উন্নত করতাম, তাহলে সাভার থেকে, কেরানীগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে এসে অফিস করে আমরা চলে যেতে পারতাম। যতদিন রাজনৈতিক সরকার গঠন না হবে ততদিন অর্থনীতি নিয়ে পুরোপুরিভাবে কাজ করা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 18টি ক্যাটাগরিতে 26টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে এবছর। বিশেষ করে মার্চেন্ট ক্যাটাগরিতে পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এভার কেয়ার, মিনা বাজার, আরএফএল, গ্রামীণফোন লিমিটেড এবং শেয়ার ট্রিপ। Financial institutions cannot alone survive if a political onslaught is put on them. So we need the political institutions, legal institutions, all state institutions to be stronger than what they used to be. We would like to use the technology with your support to reach out to all of them at a least cost solution and move Bangladesh towards as much of a cashless society as possible. এবার আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত এবং পাকিস্তান। এমন অবস্থায় দিল্লির প্রাথমিক বিদ্যালয় ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে অসুস্থ 20 লাখ মানুষ। দূষণ রোধে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। বিষাক্ত ধোঁয়ায় ধুঁকছে দিল্লির বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। শহরটির একই ইউআইয়ের মাত্রা 400 ছাড়িয়ে গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত নিরাপদ মানের তুলনায় 30 থেকে 35 গুণ বেশি। এমন অবস্থায় শহরের সব প্রাথমিক বিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চলতি মাসে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে। এমন অবস্থায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরীর বাসিন্দারা। ঝুঁকিতে থাকা মানুষদের শহর ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। फीलिंग वेरी अनईजी कि मुझे घर पे बैठ के भी मास्क पहनना पड़ रहा है, अपने घर से बाहर भी नहीं जा पा रही, इतना पोल्यूशन है। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে প্রায় 20 লাখ মানুষ শ্বাসকষ্ট এবং শ্বাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। বায়ু দূষণের কবল থেকে পাকিস্তানকে রক্ষায় বৃষ্টিপাতের জন্য নামাজ আদায় করতে জাতির কাছে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এরপর শুক্রবার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা, স্কুল বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু করার পাশাপাশি লকডাউনের পথেও হাঁটছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।